আমার নাম সুস্মিতা। বয়স কেবল 20। উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। গায়ের রং ফর্সা নয়, বরং মসৃণ বাদামি, যেটা সূর্যের আলোয় চকচক করে ওঠে। আমার শরীরটা এমন, যেটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বারবার দেখতে ইচ্ছে করে। বক্ষযুগল পূর্ণ, দেখে যেন প্রতিটি দৃষ্টিকে টেনে নেয় নিজের দিকে। নিতম্ব একটু ভারী, তবে ঠিক সেই মাপে যে মসৃণ চলাফেরায় মাধুর্য আনে। আমি জানি আমার শরীর অন্যদের চোখে কিছু বলে, যা হয়তো মুখে বলা যায় না, তবে বোঝা যায়। আমার মা কামিনী 40 বছর বয়স হলেও তার সৌন্দর্যে কোনো ক্লান্তি নেই, বরং তার চোখে মুখে শরীরের বাঁকে বাঁকে এক পরিণত নারীত্ব খেলে বেড়ায়। তার চুল লম্বা, কাঁধ ছুঁয়ে যায়, আর তার শরীর যেমন আকর্ষণীয় তেমন স্থির। তার চলাফেরায় এমন এক ধরনের আত্মবিশ্বাস ও কোমলতা আছে, যা যে কোনো পুরুষের হৃদয়ে গোপন আলোড়ন তুলতে পারে। আর রাকেশ দাদা আমার সৎ ভাই। বয়স 28, লম্বায় 6 ফুটের কাছাকাছি, চওড়া বুক, ঘন ভ্রু। তার দৃষ্টিতে এক ধরনের গাঢ় কামনা মিশে থাকে, যা কখনো সরাসরি বলা হয় না, তবু স্পষ্টভাবে টের পাওয়া যায়। তার চোখে মাঝে মাঝে আমি দেখি আমি আর মা দুজনেই যেন আলাদা স্বপ্ন, আলাদা আকাঙ্ক্ষা। এই তিনজন, আমি, মা আর রাকেশ, একই ছাদের নিচে বসবাস করি, কিন্তু আমাদের ভেতরের সম্পর্ক একেবারেই সাধারণ নয়। প্রতিদিন, প্রতিক্ষণ এক নিঃশব্দ উত্তেজনা আমাদের ঘিরে রাখে। কথার চেয়ে বেশি কাজ করে দৃষ্টি, স্পর্শহীন ছোঁয়া আর দীর্ঘ নিঃশ্বাসের গতি। আমি যেন এক নিঃশব্দ নাটকের দর্শক। চরিত্রগুলো আমার আশেপাশেই হাঁটে, শ্বাস ফেলে, চোখে চোখ রাখে, কিন্তু কেউ কিছু বলে না। যেন কথার চেয়ে বেশি উচ্চারিত হয় দৃষ্টির ভাষা, শরীরের মৃদু অভিব্যক্তি। রাকেশ প্রথমে খুব চুপচাপ থাকতো, যেন নিজের জায়গা খুঁজে বেড়াচ্ছিল আমাদের এই ঘরে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার চলাফেরা, উপস্থিতি, এমনকি চোখের ভাষাও বদলাতে লাগলো। এখন সে যখন আমার দিকে তাকায়, আমি বুঝে যাই আমি তার দৃষ্টির শেষ গন্তব্য। আমি নিজেও মাঝে মাঝে জানালার পাশে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখি। সূর্যের আলো শরীরের ওপর পড়লে কিছু অংশ চকচক করে ওঠে। আমি বুঝতে পারি আমার চোখেও কখনো কখনো এক ধরনের অজানা আকর্ষণ খেলে যায়। রাকেশ একা বসে থাকে আগুনের পাশে ঠান্ডা রাতগুলোতে। তার চোখ ফেলে থাকে শূন্যে, কিন্তু মনে হয় সেই শূন্যতার গহ্বরে আমরাই ছায়া হয়ে ঘুরে বেড়াই, আমি, মা আর তার নিজের গোপন বাসনা। মা তাকে খুব স্বাভাবিকভাবে ব্যবহার করেন, কিন্তু আমি মাঝে মাঝে তাদের মাঝে এক অদ্ভুত দৃষ্টির বিনিময় দেখি। মা যেন জানেন কিছু, কিন্তু প্রকাশ করেন না। রাকেশের শরীরের ঘনত্ব যখন মায়ের খুব কাছাকাছি চলে আসে, তখন বাতাস থমকে যায়, আর আমি তখন ভেতরে ভেতরে কাঁপতে থাকি, না জানি কেন, না জানি কিসের টানে। সেই রাতে বৃষ্টি হয়েছিল না। টিনের ছাদে টপ টপ শব্দ পড়ছি। ঘরের ভেতর ছিল বে আধো অন্ধকার। আমি বিছানায় শুয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়েছিলাম। বাতাসে ভেসে আসা এক ধরনের ঠান্ডা ঘ্রাণ। সেই ঘ্রাণের সঙ্গে মিশে গিয়েছিল এক অচেনা উত্তেজনা, যা মাঝে মাঝে নিঃশ্বাসে ভারী হয়ে ওঠে। আমার ঘরের দরজা আধ খোলা ছিল বে, আর আমি জানতাম রাকেশ দাদা পাশের ঘরেই আছে। মাঝে মাঝে তার চলাফেরা শোনা যায়, হালকা পা ফেলার শব্দ, পানির বোতলের ঢাকনা খোলার আওয়াজ। আমি জানি সে জেগে আছে। এমন রাতে তার ঘুম আসে না, যেমন আমারও আসে না। আমার শরীরের প্রতি নিজস্ব একটা চেতনা তৈরি হচ্ছিল দিনকে দিন, যেন নিজেকেই আমি নতুন করে চিনি। বক্ষের ভার, নিতম্বের ছন্দ, ঘাড়ের বন্ধ, সব কিছু নিয়ে আমার মনে হতো কেউ যেন আমাকে দেখছে, অনুভব করছে, একই ছাদের নিচে। রাকেশের আচরণ বদলে যাচ্ছিল। সে আমার চোখে চোখ রাখত কিছু না বলেই। তার সে চাহনি আমার বুকের ভেতর কাঁপন তুলত। ভয় না, লজ্জা না, অদ্ভুত এক ধরনের স্বস্তির মতো কিছু, যেন সে আমাকে এমনভাবে দেখছে যা কেউ আগে কখনো দেখেনি। একদিন সন্ধ্যায় মা বাইরে গিয়েছিলেন, বাসায় ছিলাম আমরা দুজন। আমি রান্নাঘরে গিয়েছিলাম পানি আনতে। ফিরে আসার সময় রাকেশ দাদা দাঁড়িয়ে ছিল করিডরে। অন্ধকারে তার শরীর মাখা, ভালো মাখা ছায়াই ছিল। হঠাৎ সে এক পা এগিয়ে এসে আমার খুব কাছাকাছি দাঁড়ায়।
কিছু বলেনি, শুধু আমার গায়ে তার দম ফেললো, গা ছমছমে এক অনুভূতি। আমি চুপচাপ পাশ কাটিয়ে চলে এলেও বুঝেছিলাম তার শরীর কিছু বলেছ আমাকে, আর আমার নিজের শরীরও সেই ভাষা বুঝেছিল। এর পরের দিনগুলোতে পাশ কাটিয়ে চলে এলেও বুঝেছিলাম তার শরীর কিছু বলেছ আমাকে, আর আমার নিজের শরীরও সেই ভাষা বুঝেছিল। এর পরের দিনগুলোতে আমাদের দূরত্বগুলো একরকম ঘনিষ্ঠ হয়ে উঠছ। একসঙ্গে নাস্তা করা, দুপুরে মায়ের পাশে বসা, রাতে খোলা বারান্দায় কিছুক্ষণ চুপচাপ বসে থাকা, সব কিছুর মাঝখানে জমে উঠছিল এক অদৃশ্য আকর্ষণ। মাঝে মাঝে আমি মায়ের আচরণ লক্ষ্য করতাম। মা যেন বুঝে ফেলেছেন কিছু, কিন্তু তিনি কিছু বলেন না, বরং কখনো কখনো মা নিজেও রাকেশের চোখে চোখ রাখেন। তাদের সেই নীরব দৃষ্টি বিনিময়ে এক ধরনের চাপা উত্তাপ লুকিয়ে থাকে। এক রাতে মা বিছানায় ঘুমিয়ে পড়ার পর আমি কিচেনে পানি খেতে গিয়েছিলাম। ঘরে ফেরার পথে দেখি রাকেশ চুপচাপ দাঁড়িয়ে আছে সিঁড়ির পাশে। আমি থেমে যাই। অন্ধকার, নীরবতা আর হৃদস্পন্দনের শব্দ একসঙ্গে মিশে গিয়েছিল। সে সামনে এগিয়ে এসে আমার পাশ দিয়ে হেঁটে গেল, কিছু বলল না, কিন্তু তার কাঁধ আমার বাহুর খুব কাছে দিয়ে ছুঁয়ে গেল হালকা করে। বিদ্যুৎ যেন বয়ে গেল শরীর জড়ে। সে রাতে ঘুম এলো না। চোখ বন্ধ করলেই সেই স্পর্শ মনে পড়ছিল, তাপ ছড়িয়ে পড়ছিল দেহের গভীরে। রাকেশ দাদার সঙ্গে সেই নিঃশব্দ কাছাকাছির পর আমার ভেতরের একটা দরজা যেন খুলে গিয়েছিল। আমি আর আগের মতো নিরপেক্ষ থাকতে পারছিলাম না। আমার শরীর, মন সব যেন তার উপস্থিতিতে কেমন ঘোলাটে হয়ে যেত। সকালে যখন সে বারান্দায় বসে চা খায়, আমি একটু দূরে দাঁড়িয়ে থাকি। সূর্যের আলো তার মুখ ছুঁয়ে যায়, বুকের গহীন ছায়ায় হারিয়ে যায়। আমি জানি সে বুঝতে পারে আমি তাকে দেখছি, কিন্তু কেউ কিছু বলে না, যেন বোঝাপড়ার ভাষা নীরব কিন্তু গভীর। আমার মা এখনো স্বাভাবিক, কিন্তু তার চোখের গভীরতায় আমি দেখতে পাই এক চাপা দ্বিধা। মা নিজেও মাঝে মাঝে এমনভাবে রাকেশের দিকে তাকান, যেন দীর্ঘদিন ধরে চেপে রাখা কিছু হঠাৎ জেগে উঠছে। এক দুপুরে মা রান্নাঘরে ছিলেন। আমি দরজার পাশে দাঁড়িয়ে আমি সেই দৃশ্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, কিন্তু হৃদয়ের ভিতর যে ঝড় উঠেছিল সেটা থামানো যায়নি। রাতে আমার ঘুম আসছিল না। জানালার বাইরে অন্ধকার, ভেতরে একটা চাপা হাহাকার। রাকেশের ছায়া ঘরের পাশ দিয়ে হেঁটে গেল। আমি জানালার ফাঁক দিয়ে দেখলাম তাকে। তার পা ধীরে ধীরে চলছে, শরীরের প্রতিটি মুভমেন্টে যেন কোনো চাপা ভাষা। সে থেমে গেল আমার দরজার সামনে। আমি নিঃশব্দে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। দরজা খোলেনি, কিন্তু সেই নীরবতার মধ্যে দাঁড়িয়ে থাকা সেই অপেক্ষার মুহূর্ত, সেইটুকুই ছিল এক অব্যক্ত ছোঁয়া, যা সারা রাত আমার শরীরে পেঁচিয়ে রইল। পরদিন সকালে মা একটা শাড়ি পরে বের হচ্ছেন। হালকা নীল রঙের শাড়ি, কোমরে আঁচল এমনভাবে বাঁধা যে তার নিতম্বের পরিপূর্ণতা ফুটে উঠেছিল। আমি লক্ষ্য করছিলাম রাকেশ দাদার চোখ। সে মায়ের দিকে তাকিয়েছিল নিঃশব্দে, অনড়। মা সেটা বুঝেও চোখ ফিরিয়ে নেননি, যেন তাকিয়েছিল ইচ্ছাকৃতভাবে। আমি মনে মনে কাঁপছিলাম। এক অজানা উত্তেজনা, এক রুদ্ধকণ্ঠ অনুভব যেন জমে উঠছিল আমার ঘরে, আমার রক্তে। সন্ধ্যায় মোমবাতির আলোয় বসেছিলাম একসঙ্গে। আলো আধারিতে আমাদের ছায়াগুলো দীর্ঘ হয়ে উঠেছিল দেয়ালে। রাকেশ পাশে এসে বসলো। সে কিছু বলছিল না। তার দৃষ্টি একবার আমার মুখ, একবার গলা বেয়ে আমার বুকের ওপরে থেমে যাচ্ছিল। সেই দৃষ্টি জ্বালিয়ে দিচ্ছিল আমার ভিতর। আমি তার পাশে থেকেও যেন দূরে দাঁড়িয়েছিলাম, এক অনুচ্চারিত আহ্বান আর প্রতীক্ষার মাঝে। মা তখন ঘরে ছিলেন, কিন্তু তার চলাফেরায় যেন কিছুটা অস্থিরতা ছিল সেদিন। তিনি বারবার আয়নায় তাকাচ্ছিলেন, শাড়ির আঁচল ঠিক করছিলেন, এমনভাবে যেন কারোর জন্য নিজেকে প্রস্তুত করছেন। আমি বুঝতে পারছিলাম মায়ের মধ্যে কিছু একটা বদলে যাচ্ছে। রাতের খাওয়া শেষে মা একা বসেছিল নিজের ঘরে। দরজাটা ছিল খোলা। রাকেশ সেখানে হালকা পা ফেলে ঢুকেছিল। আমি তাদের দেখিনি, কিন্তু ছায়া পড়ছিল দেওয়ালে। সে ছায়া একটা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল, যেন কেউ কারোর দিকে হেলে পড়েছে, কিংবা শুধু এক নিঃশ্বাস দূরত্বে এসে দাঁড়িয়েছে। আমি জানতাম না তারা কি করছিল, কি বলছিল, কিছুই না, কিন্তু শরীরের রন্ধ্রে রন্ধ্রে টের পাচ্ছিলাম কিছু একটা বদলে যাচ্ছে। অব্যক্ত সেই আগুনটা এখন শুধু আমার মাঝে নয়, মায়ের ভেতরেও ছড়িয়ে পড়ছে। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। শরীরের প্রতিটি রোমকূপ যেন সচেতন হয়ে উঠেছিল, শুনছিল প্রতিটি শব্দ, ধরছিল প্রতিটি নিঃশ্বাস। রাকেশের পায়ের শব্দ কানে এলো।
ধীরে ধীরে সে আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো শব্দহীনভাবে। আমার হৃৎপিণ্ড জোরে ধুকপুক করছিল। সে কিছু বলল না, ঘরেও ঢোকেনি, কেবল দরজার পাশে দাঁড়িয়েছিল এক চিলতে সময়। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম, কিন্তু আমার সারা শরীর সেই অদৃশ্য উপস্থিতির স্পর্শে সাড়া দিচ্ছিল। তারপর সে চলে গেল, কিন্তু তার ছায়া সাড়া দিচ্ছিল আমার শরীর জুড়ে। সেই রাতে আমি ঘুমাইনি। আমি শুধু শুয়েছিলাম এক আশ্চর্য আলো আঁধারির মধ্যে, চোখে তার ছায়া, মনে তার নিঃশব্দ উপস্থিতি। সকালটা ছিল অদ্ভুত রকম নীরব। খোলা জানালার ধারে বসে আমি ঠোঁটে এক চুমুক চা তুলেছিলাম। ঘরের মধ্যে হালকা রোদের আলো পড়েছিল মেঝেতে। সেই আলোর রেখার ওপর দিয়ে ধীরে ধীরে হেঁটে গিয়েছিল রাকেশ। আমার দিকে তাকায়নি সে, কিন্তু তার উপস্থিতি যেন বাতাসকেও ভারী করে তুলছিল। মা তখন রান্নাঘরে, তার গলার নিচে জমে থাকা ঘামবিন্দু ঝরে পড়ছিল শাড়ির ফাঁকে। আমি টের পাচ্ছিলাম আজকের দিনটা আগের মতো নয়। আজ কিছু একটা অদৃশ্যভাবে সরে যাচ্ছে, আবার কিছু একটা অদৃশ্যভাবে সরে যাচ্ছে, আবার কিছু এসে জমছে নিঃশব্দে। বিকেলবেলা না আমার চুলে তেল দিচ্ছিলেন। তার আঙুলের ছোঁয়ায় আমি অনুভব করছিলাম মা যেন মন দিয়ে কিছু ভাবছেন। আঙুলের ছন্দে ছিল না আগের সেই স্পর্শ, বরং ছিল এক রকম অস্থিরতা। আমি একবার আর চোখে মায়ের মুখের দিকে তাকালাম। তার চোখ ঘোলাটে, ঠোঁট চেপে রাখা। সে রাতটা ছিল সবচেয়ে নিঃশব্দ, সবচেয়ে ভাবী।